বড়লোকের দেমাগী মেয়ে রাত্রি আর 5টা সুন্দরী মেয়ের মধ্যে সেও একজন। ছোটবেলায় রাত্রির মা মারা যায়। মেয়ের কষ্ট হবে ভেবে রাত্রির বাবা রাইহান সাহেব আর দ্বিতীয় বিয়ে করেননি। জীবনে মেয়ের কোনো চাওয়া পাওয়াও অপূর্ণ রাখেননি। মায়ের অভাব ভুলিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। কখনো মেয়ের গায়ে হাত তোলেননি। আর তাই শাসনের অভাবে রাত্রি কিছুটা বিগড়ে গেছে। ছেলেদের পোশাক পরতে বেশি পছন্দ রাত্রির। নিজেকে বাঙালি নারী না ভেবে বিদেশি কালচারে চলাফেরা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য অবশ্য কেউ কিছু বলে না। আর কারই বা দায় পড়েছে এসব বলে অযথা শত্রুতা করার? কিছু কিছু ছেলে আছে যাদের কাছে রাত্রির চলাফেরা ভালো লাগে না, কিন্তু সাহস করে কিছু বলতে গিয়েও তারা বলতে পারে না। কিন্তু রাসেল ছেলেটা সবার চেয়ে আলাদা। সত্য বলতে ভয় পায় না কখনো। ভয় না পেলেও অযথা ঝামেলা করার সময় নেই যেন তার পকেটে। সে পড়াশোনায় বেশিরভাগ সময় নিজেকে ব্যস্ত রাখে। গরিব বাবার স্বপ্ন সে একদিন অনেক বড় ডাক্তার হবে। বড়লোকদের রাসেল খুব কমই পছন্দ করে। সেক্ষেত্রে রাত্রিকেও রাসেল ঘৃণা করে, কারণ রাত্রি প্রভাবশালী বাবার একমাত্র শাসন না পাওয়া বিগড়ে যাওয়া সন্তান। বড়লোকদের ঘৃণা করার পেছনে অনেক কারণ আছে অবশ্য। রাসেলের দাদা পূর্বের কালে জমিদার ছিল, অনেক সম্পত্তির মালিক ছিলেন তিনি। কিন্তু ওনার জীবনে একটা দুঃখ ছিল, ওনার কোনো কন্যা সন্তান ছিল না। ওনার শুধু 4 জন পুত্র সন্তান, তাই তিনি কন্যার আশায় দ্বিতীয় বিয়ে করেছিলেন। আর দ্বিতীয় সংসারের সন্তান ছিল রাসেলের বাবা, তাই 4 ভাই রাসেলের বাবাকে সৎ ভাই বলে সহ্য করতে পারত না। কিন্তু রাসেলের দাদার কারণে কিছু বলতেও পারত না। একদিন রাসেলের দাদা মারা যায়, আর সেই দিন থেকেই 4 ভাই নানা অত্যাচার করে রাসেলের বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। রাসেল তার বাবার কাছে ওনাদের অত্যাচারের কাহিনী শুনত আর অনেক কষ্ট পেত। এই জন্য রাসেল কোনো বড়লোককে সহ্য করতে পারে না। রাত্রির চালচলন, পোশাক আশাক, আচরণ, অহংকার রাসেলকে বড়লোকদের প্রতি আরো ঘৃণা বাড়িয়ে দিত। রাত্রি রাসেলের সাথেই পড়াশোনা করে। রাসেল ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র, আর রাত্রি তেমন ভালো ছাত্রী না, একেবারে খারাপও না, তবে কেউ কাউকে সহ্য করতে পারে না। এটাই তাদের সমস্যা। তাদের শত্রুতাটা ঠিক শুরু হয় কলেজ জীবনের প্রথম দিকে। কলেজে ভর্তি হওয়ার পর একদিন রাত্রি গেট দিয়ে কলেজে প্রবেশ করছিল। এমন সময় রাসেলও আসছিল। হঠাৎ তাদের ধাক্কা লাগে, আর অনিচ্ছা সত্ত্বে রাত্রির শরীরে রাসেলের হাত পড়ে যায়। রাসেল যেই না সরি বলতে যাবে, এর আগেই রাত্রি ঠাস ঠাস করে রাসেলের গালে একটা চড় বসিয়ে দিল। আর ছোট লোক, ক্ষেতের বাচ্চা, ক্ষেত চরিত্রহীন, আরো অনেক কিছু বলে অপমান করলো। রাসেল কিছুই বলতে পারেনি সেদিন, শুধু নীরবে চোখের জল ফেলেছিল। রাত্রি এর পর থেকে যখন যেভাবে পারত সব সময় রাসেলকে অপমান করত। রাসেল এসবে কান দিত না। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। তার বাবার স্বপ্ন সে ডাক্তার হবে, তাই আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল জীবনে প্রেম ভালোবাসায় কখনো জড়াবে না। তাই মেয়েদের কাছ থেকে একটু দূরে থাকারই চেষ্টা করে। রাত্রি বন্ধুদের সাথে মাঠে আড্ডা দিচ্ছিল। তখন রাসেল পাশ দিয়ে যেই চলে যাবে, অমনি একটা কলার খোসা সামনে ফেলল, আর রাসেল পা পিছলে পড়ে গেল। আর রাত্রি সহ সবাই হাসাহাসি শুরু করলো। মাঝে মধ্যে রাস্তায় দেখা হলেও যেভাবে অপদস্থ করা যায় রাসেলকে, রাত্রি সেইগুলো করত। রাসেল কিছু বলে না, কিন্তু রাগগুলো পোষণ করছে। সময় সুযোগ বুঝে ফিরিয়ে দেবে, সেজন্য তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। হঠাৎ একদিন বৃষ্টির দিন, রাস্তাঘাট শূন্য, তেমন লোকজন নেই। রাত্রি রেস্টুরেন্ট থেকে বন্ধুদের সাথে খাবার খেয়ে বাসায় ফিরছিল। মাঝপথে গাড়িটা নষ্ট হয়ে গেল। ফোন হাতে নিয়ে যে বাবাকে কল দেবে অন্য গাড়ি পাঠাতে, তাও পারছে না, কারণ ফোনে চার্জ নেই। আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না। যা 2-1টা গাড়ি দেখতে পাচ্ছে, কেউ থামছে না বৃষ্টির জন্য। হঠাৎ কয়েকটা বখাটে ছেলে যাচ্ছিল। তারা রাত্রিকে দেখে থেমে গেল, আর নোংরা ইঙ্গিত দিয়ে হাত ধরে টানাটানি শুরু করলো। বলল, ওই সুন্দরী, চলো আজ আমাদের সাথে, আজ তোমায় নিয়ে অনেক আনন্দ হবে। রাত্রি চিৎকার করেও কাউকে পাচ্ছে না। পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল সাইকেল দিয়ে। মায়ের বুকের ব্যথাটা বেড়েছে, তাই ঔষধ আনতে। রাত্রির চিৎকার শুনে ঘুরে তাকালো। রাত্রি দেখলো এটা তো রাসেল, কিন্তু সে ভাবলো হয়তো তার ওপর শোধ নিতে এসব রাসেলই করেছে, তাই ছোট লোক বলে গালি দিচ্ছে রাত্রি। রাসেল চলে যেতে যাচ্ছিল, তাই ছেলেগুলো রাত্রিকে বলল, ওই ছোকরাটা কে রে? তোর নাগর নাকি? কিন্তু ও তো তোকে না বাঁচিয়ে চলে যাচ্ছে। এখন কি হবে তোর? চল আমাদের সাথে। রাসেল খানিক দূর গিয়ে আবার ফিরে আসলো, কারণ তার বিবেক তাকে বাধা দিচ্ছে।
আজ এভাবে একটা অসহায় মেয়েকে রেখে গেলে যদি তার সম্মানহানি হয় তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। হোক মেয়েটা তার শত্রু, কিন্তু সে তো একজন মেয়ে, তার ক্লাসমেট। তার অপমান হলে পুরো কলেজের অপমান হবে। রাসেল তামিল হিরোদের মতো ছেলেগুলোকে অনেক মারলো। ছেলেগুলো আর পেরে উঠল না রাসেলের সাথে, কারণ রাসেলের হাত খেটে খাওয়া মানুষের হাত। দারিদ্রতার সাথে সংগ্রাম করে চলছে রাসেল ও তার পরিবার, তাই শরীরে অনেক শক্তি। বখাটেগুলো চলে গেল। রাসেল ছেলেগুলো চলে যাওয়ার পর রাত্রিকে ঠাস করে একটা থাপ্পড় দিল আর বলল, রাজ সাহেবের বেটি নাকি? তুই নিজেকে কি মনে করিস? তোর মতো সবাইকে নিচু মনের মানুষ নাকি, যে তার দুর্বলতা খুঁজে তাকে হেনস্থা করবে? তোর কি মনে হয় ওই ছেলেগুলোকে কি আমি পাঠিয়েছি নাকি? আমার কি খেয়ে দে কাজ নেই নাকি? তোর মতো আমার বাবার অনেক টাকা রে, অযথা ওদের ভাড়া করে টাকা নষ্ট করব? আমি তোকে সত্যি ঘৃণা করি, কিন্তু আমার না তোর মতো এত বাজে চিন্তাধারা মাথায় আসে না। এইসব তোদের কাজ, আমার কাজ না। আর শোন মেরা মায়ের জাত, আমি আমার একটা মায়ের জাতিকে রক্ষা করলাম, তোকে না। তোর এই পোশাক আশাকই দায়ী থাকতো, তুই ওই আজ বখাটেদের হাতে ধর্ষিতা হলে। পুরো সমাজে আরো একটা কলঙ্ক লেগে যেত। মেয়েরা তো বলে সব পুরুষই সমান। কাল সকালে খবরের কাগজে বড় করে হেডলাইন বের হতো, 5 জন যুবকের হাতে এক সুন্দরী রমণী ধর্ষিতা। তোদের মতো মেয়েদের কারণে অন্য সাধারণ মেয়েরাও নষ্ট হচ্ছে। তোরা যুব সমাজটাকে ধ্বংসের হাতে নিয়ে যাচ্ছিস। পারলে মানুষকে অপমান করা ছেড়ে দিয়ে একজন সাধারণ নারী হয়ে ওঠ। জামা কাপড় ছেড়ে দিয়ে একজন সাধারণ নারী হয়ে সাজ। শার্ট জিন্স ছেড়ে দিয়ে বুকের মাঝে ওড়না রাখার চেষ্টা কর। শাড়ি 3 পিস পরা শুরু কর। পারলে বোরখা পরে রাস্তায় বের হস, দেখবি এসবের মধ্যে তৃপ্তি আছে। বাঙালি নারী। আর কোনো ছেলে তোর সাথে অসভ্যতা করতেও সাহস পাবে না। এসব বলে রাসেল চলে গেল। এতক্ষণে বৃষ্টিও কমে গেছে। রাত্রি একটা গাড়ি নিয়ে বাড়ি চলে আসলো। রাত্রি বাসায় এসে তার মায়ের ছবিটা হাতে নিয়ে অনেক কান্না করলো আর বলল, মা, তুমি কেন আমায় রেখে চলে গেলে? তুমি চলে গিয়েছো বলে আমার আজ এই অধঃপতন। মা থাকলে তো অন্তত সন্তান কোনো ভুল কাজ করলে শাসন করে। জানো মা, বাবা আমার গায়ে কোনো দিন হাত তোলেনি, তাই বেশি আদর পেয়ে মানুষকে মানুষ মনে করতাম। জানো মা, তোমার মেয়েকে আজ একজন শাসন করেছে। আমার চিন্তাধারাগুলো আজ সে বদলে দিয়েছে। সবার ঊর্ধ্বে আমি যে একজন নারী, আমি তা ভুলেই গিয়েছিলাম। রাসেল আজ আমার গায়ে হাত তোলে, আমায় বুঝিয়ে দিয়েছে, আমায় সঠিক পথ দেখিয়েছে। আজকের পর তোমার মেয়েকে আর কেউ খারাপ বলবে না, অহংকারী বলবে না। দেখে নিও তুমি, আমি কালই কলেজে গিয়ে রাসেলের কাছে ক্ষমা চাইব। পরদিন রাত্রি একটা 3 পিস পরলো, চোখে একটু কাজল পরলো। বাসা থেকে বের হবে এমন সময় কাজের লোকগুলো সহ তার বাবাও হতবাক। আজ মেয়ের কি হলো, সাজগোজ কেন চেঞ্জ করলো বুঝে উঠতে পারছে না। তবে মনে মনে খুশি হলেন তিনি, কারণ মেয়েদের বাঙালি সাজেই বেশি মানায়। রাত্রি গাড়ি নিয়ে কলেজে যায় আর মনে মনে রাসেলকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। তার জামা কাপড় পরিবর্তন দেখে সবাই তো ভূত দেখার মতো চমকে ওঠে। সূর্য আজ কোন দিকে উঠলো কেউ বুঝতে পারছে না। কি হলো আজ রাত্রির? রাগী ভাবটাও তার মধ্যে আজ নেই। মায়াবতী আর সত্যি অপরূপা লাগছিল তাকে। বন্ধুদের কাছে গিয়ে বলল, এই, তোরা কি কোথাও রাসেলকে দেখেছিস? আকাশ বলল, তুই তো রাসেলকে সহ্য করতে পারতিস না, আর আজকে তাকে খুঁজছিস কেন? রাত্রি বলল, তোদেরকে সব কিছু পরে সময় করে বুঝিয়ে বলবো। এখন বলতো ও কোথায়? কেউ তার খোঁজ দিতে পারল না। রাসেলকে সারা কলেজে খুঁজেও পেল না। তাই রাত্রি বাসায় ফিরছিল এমন সময় রাস্তায় দেখে এক রক্তাক্ত লোককে নিয়ে রাসেল ছুটে যাচ্ছে। রাত্রি স্থানীয় লোকদের জিজ্ঞেস করে জানতে পারল রাসেলের বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা তেমন ভালো না। রাত্রিও ছুটে যায় হসপিটালে, গিয়ে দেখে রাসেলের বাবা আর নেই। রাসেলের মন খারাপ, হাউমাউ করে কান্না করছে। এই অবস্থায় তাকে সান্ত্বনা দিতে রাত্রির ভীষণ ইচ্ছে করছে। আবার ভাবছে যদি তাকে দেখলে রাসেল রেগে যায়, আরো মন খারাপ হয়। তাই তার সাথে দেখা না করেই চলে আসলো বাসায়। এরপর থেকে যে কোনো মাধ্যমে রাত্রি প্রতিদিন রাসেলের খোঁজ নিত। এভাবে কেটে গেল কয়েকদিন। রাসেল আর কলেজে আসে না। রাসেলের এক বন্ধুর কাছ থেকে জানতে পারে রাসেল আর পড়াশোনা করবে না। রাসেলের বাবা অনেক কষ্টে ধার দেনা করে রাসেলকে এই পর্যন্ত পড়িয়েছে। রাসেলের বাবা ভেবেছিল ছেলে যখন ডাক্তার হবে তখন সকলের দেনা পাওনা সকলকে বুঝিয়ে দিয়ে ঋণমুক্ত হবে।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দিন আসার আগেই উনি মারা গেলেন। জনে জনে লোক আসছে তাদের বাড়িতে পাওনা টাকা চাইতে। রাসেলের হাতে এই মুহূর্তে কোনো টাকা নেই, তাই লোকজন বলছে বাড়িটা বিক্রি করে তাদের টাকা শোধ করে দিতে। কিন্তু এখন বাড়ি বিক্রি করলে তারা কোথায় যাবে? সে আশ্রয়টুকুও যে হারাবে। এখন তাও তো মাথার উপরে থাকার জায়গা আছে, এটা বিক্রি করলে যে তাও থাকবে না। রাসেল সকলের সাথে কথা বলে বলল, দেখুন, হঠাৎ করে বাবা মারা গেলেন, আমার হাতেও তো কোনো টাকা নেই। আপনারা আমাকে একটু সময় দিন, আপনাদের সব পাওনা আমি ফিরিয়ে দেব। লোকজন বলল, টাকা নেই জেনেও তাহলে ছেলেকে বড় কলেজে পড়ানোর স্বপ্ন কেন দেখতো তোমার বাবা? যত সব। আচ্ছা ঠিক আছে, আমরা 1 মাসের সময় দিয়ে যাচ্ছি, এর মাঝেই টাকা ফেরত দিতে হবে। দিতে না পারলে বাড়িটা বিক্রি করে দেবে, আর পরে কিন্তু আমরা সময় দেবো না। এই কথা বলে সবাই চলে গেল। এই অবস্থায় রাসেল আর কি বা পড়াশোনা করবে? রাসেল মনে মনে ভাবছে, হাত গুটিয়ে বসে থাকলে হবে না, একটা কাজ জোগাড় করতেই হবে। পরদিন বেরিয়ে পড়ল কাজের সন্ধানে, কিন্তু এই বিপদের দিনে কেউ কাজ দিচ্ছে না। এক কথায় কোনো কাজ নেই। কথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। রাসেলের সাথেও বিপরীত কিছু হলো না। রাসেল পরে ভাবলো লজ্জা পেলে চলবে না। মহাজন চাচার কাছ থেকে ভাড়াতে একটা রিক্সা নিয়ে আজ থেকে রিক্সা চালাবে, কারণ ঘরে অসুস্থ মা, তার উপর ঋণের বোঝা, কাজ না করলে চলবে কি করে? এদিকে রাত্রি রাসেলের সব খবরাখবর নিচ্ছে আর কষ্ট পাচ্ছে। রাত্রি ভাবল, আমাকে রাসেলের জন্য কিছু করতে হবে। এমন ভালো একজন ছাত্রের টাকার কারণে স্বপ্নগুলো ভেঙে যাবে, তা আমি সইতে পারবো না। রাত্রিও বসেনি, খুঁজে বের করলো রাসেলের বাবার সাথে কার বেশি ভালো সম্পর্ক ছিল। খোঁজ করে জানতে পারলো রহিম চাচার সাথে ভালো সম্পর্ক ছিল। তাই রাত্রি ওনার কাছে গেল আর গিয়ে বলল, চাচা, আমার নাম রাত্রি। আপনি আমায় চিনবেন না, অবশ্য আমার বাবার নাম বললে হয়তো বাবাকে চিনতে পারেন। তা আমার কাছে কি দরকার এসেছো মা? আমি জানতে পেরেছি আপনার রাসেলের বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তা তো ছিলই মা, কিন্তু ও তো বেঁচে নেই। তার একটা পোলা আছে, ভালো কলেজে পড়তো, এখন টাকার দায়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি সব জানি, আর এজন্যই তো আমি আপনার কাছে এসেছি। ওর বাবার কাছ থেকে মানুষ কত টাকা পাবে, আপনি এই বিষয়ে বলতে পারবেন কিছু? তা প্রায় 4 লাখের মতো তো হবেই, কিন্তু তুমি কেন এসব জানতে চাচ্ছ মা? চাচা, আমি রাসেলের সাথেই পড়াশুনো করি, তাই আমি চাই না টাকার জন্য ওর ভবিষ্যৎটা এভাবে নষ্ট হয়ে যাক। তাহলে কি করতে চাও মা তুমি? চাচা, টাকাটা আমি দিতে চাই, কিন্তু রাসেল যেই ধরনের মানুষ, এভাবেও আমার কাছ থেকে টাকা নেবে না। ভাববে আমি ওকে দয়া করছি, করুণা করছি, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে ওদের দিয়ে বলেন যে রাসেলের বাবা অল্প অল্প করে ছেলের ভবিষ্যতের কথা ভেবে আপনার কাছ থেকে টাকা জমা রাখতো, আর সেই টাকা এখন 4 লাখে এসে দাঁড়িয়েছে, তাহলে হয়তো বিশ্বাস করতে পারে। কিন্তু এটা তো মিথ্যে, আমি কেন মিথ্যে বলতে যাব ওদের? রাত্রি ওনার পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, চাচা, আমি আপনার মেয়ের মতো, আমার মা নেই। ছোটবেলা থেকে বাবার আদরে আমি একটা অমানুষ হয়ে উঠেছিলাম, আর রাসেল সেই অমানুষটাকে মানুষ রূপ দিয়েছে। তাই আমিও ওর জন্য কিছু করতে চাই, দয়া করে আপনি না করবেন না। আর এটা তো ভালো কাজ, আমি ওর ভালোর জন্যে করতে চাইছি। আপনিই বলুন, রাসেল পড়াশোনা বাদ দিয়ে এখন যদি রিক্সা চালায়, তাহলে আপনার কি দেখতে ভালো লাগবে? তা অবশ্য ঠিকই বলেছ, কিন্তু তুমি ওর জন্য এত কিছু কেন করবে মা? তুমি কি রাসেলকে ভালোবাসো? ইসরে আবেগে হাত বসিয়েছে। রাত্রি বলল, ভালোবাসি কি না তা তো জানি না চাচা, কারণ আমি সেভাবে আজও ভেবে দেখিনি, কিন্তু ওর জন্য কিছু করতে পারলে আমার অবশ্যই ভালো লাগবে। তাই কিছু করতে চাই, বিপদে ওর পাশে দাঁড়াতে চাই। ঠিক আছে মা, আমি একটা ছেলের ভালোর জন্য এই মিথ্যেটা বলবো, এতে আমার পাপ হলে হোক। ধন্যবাদ চাচা, এই নিন টাকা, কিন্তু একটা কথা, আমি যেই টাকাটা দিয়েছি তা ওকে কখনো বলতে পারবেন না। ঠিক আছে, আল্লাহ তোমার মঙ্গল করুক মা। আমি দোয়া করছি তুমি আজ যে মহৎ কাজ করলে তার তুলনা হয় না, তুমি সুখী হবে একদিন। রাত্রি টাকা দিয়ে চলে গেল বাসায়, আর বাসায় গিয়ে ভাবলো, আরও একটা কাজ বাকি রয়ে গেছে। এখন রাসেলকে আবার কলেজে ফিরিয়ে নিতে হবে, সেই জন্য আমার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে হবে। পরদিন গেল প্রিন্সিপাল স্যারের কাছে, বলল, স্যার, আসতে পারি? আরে রাত্রি যে, এসো এসো।
স্যার, আমি একটা প্রয়োজনে এসেছি। বলো, আমি তোমার কি উপকার করতে পারি? যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশেই আছি। আমি তোমার টিচার ছাড়াও তোমাদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে, কারণ আমি তোমার বাবা রায়হানের বন্ধু। তোমার উপকার করতে পারলে আমার বরং ভালোই লাগবে। স্যার, রাসেলকে তো আপনি চেনেন। হ্যাঁ, চিনি তো। কেন? রাসেলের বাবা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন রাসেল বলছে সে নাকি পড়াশোনা করবে না। ভেরি স্যাড। আমি এর কিছুই জানতাম না, তোমার থেকেই শুনলাম। আর এই জন্যই হয়তো কিছুদিন যাবৎ রাসেল কলেজে আসে না। হ্যাঁ স্যার, আমি এই জন্যেই আসছি আপনার কাছে। রাসেল নাকি আর পড়াশোনা করবে না। আমি চাই আপনি রাসেলকে আবার কলেজে ফিরিয়ে আনবেন। রাসেল তো খুব ট্যালেন্টেড ছেলে, ও কেন পড়াশোনাটা ছেড়ে দেবে সেটাই বুঝলাম না। ও অনেক দরিদ্র পরিবারের সন্তান, অনেক কষ্টে বাবা পড়াশোনা করাতো। বাবা হঠাৎ মারা যাওয়ায় এত খরচ বহন করা ওদের সম্ভব না, তাই বলেছে যে ও আর পড়বে না। এক্ষেত্রে আমার করণীয় কি আছে তুমি বলো? আপনার করণীয় হচ্ছে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎকে রক্ষা করা। এটা তো অতি উত্তম কথা, কিন্তু পড়াশোনার খরচ দিতে না পারলে কিভাবে আমি কলেজেই বা রাখবো ওকে? এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ওর সব খরচ দেব। আপনি শুধু ওকে পড়াশোনা করতে বলুন, ওকে কলেজে ফিরিয়ে নিয়ে আসুন প্লিজ। কিন্তু রাত্রি, তুমি কেন ওর জন্য এত কিছু করবে? কারণ আমি ওকে ভালোবাসি। আর এই যে রাত্রিকে আজ স্বাভাবিক অবস্থায় দেখছেন, তার পুরো অবদান রাসেলের। ও আমায় বদলে দিয়েছে। তারপরেও আমি একটু রাসেলের সাথে কথা বলতে চাই। না স্যার, আমি টাকা দেবো জানলে রাসেল পড়াশোনা করবে না, কারণ ও আমায় সহ্য করতে পারে না। তাই তো আপনার কাছে আসলাম। এই বললে তুমি ওকে ভালোবাসো, আবার বলছো ও তোমায় সহ্য করতে পারে না? হ্যাঁ স্যার, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও তো বাসে না। তাই আপনি রাসেলকে বলবেন ওর এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ ওর পড়াশোনার সমস্ত খরচ বহন করবে। ওকে বলবেন শুধু ও যেন ওর বাবার স্বপ্ন পূরণ করে। আর অন্য একটা কাজ করতে হবে, আপনি ওকে 2টা টিউশনি ম্যানেজ করে দেবেন যেন ওদের সংসারটা চলে। আমি আজকে কোন রাত্রিকে দেখছি, যেই রাত্রি মানুষকে মানুষ মনে করতো না, আর সে আজ একটা দরিদ্র ছেলের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত। মনে মনে বলল রাত্রি। চিন্তিত না হয়ে উপায় আছে, আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। আসলে স্যার, ও এত ভালো স্টুডেন্ট, তাই ও না পড়লে কষ্ট হবে। স্যার বলল, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, এখন বাসায় যাও, গিয়ে রেস্ট করো। আমি কালকে সকালেই যাব রাসেলের বাড়িতে। রাত্রি বাসায় ফিরল, মুখে তার হাসির চিহ্ন। মনে হচ্ছে যেন আজকে কেউ রাত্রির থেকে বেশি খুশি নয়। বাবা বলল, আমার মামনিটা বাসায় ফিরলো তাহলে, আর মামনিকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপার কি? রাত্রি বলল, কই কিছু না তো বাবা। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না, ব্যাপার তো একটা আছেই মামনি। তোমায় মন খুলে আসতে আমি খুব কমই দেখেছি, সবসময় একটা রাগী ভাব নিয়ে থাকো, কিন্তু আজ এত ফ্রেশ দেখাচ্ছে কেন তোমায়? মনটাও ভালো মনে হচ্ছে তোমার আজ। বাবা মাথায় হাত দিয়ে বলল, ছোটবেলায় তোমার মা মারা যাওয়ার পর থেকেই আমি তো তোমার বন্ধু, তোমার মা বাবা সব। আমার কাছে লুকানোর কি আছে মামনি, বলো আমায়। তোমায় সব বলবো বাবা, কিন্তু আমায় একটু জাস্ট সময় দাও। যেদিন সময় হবে আমি নিজে থেকেই তোমায় সবটা বলবো। আচ্ছা ঠিক আছে মামনি, আমি জোর করবো না তোমায়, কিন্তু কখনো কোনো ভুল কাজ করবে না, এটা আমার বিশ্বাস আছে তোমার প্রতি। তোমার যখন খুশি আমায় তখনই বলো। এখন তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। রাত্রি ফ্রেশ হয়ে মায়ের ছবিটা হাতে নিল আর বলছে, জানো মা, আজ তোমার রাত্রি অনেক খুশি। তোমার রাত্রি আজ একটা অসহায় দরিদ্র বাবার স্বপ্নগুলো মিথ্যে হতে দেয়নি। তোমার অহংকারী মেয়েটা আজ একটা ভালো কাজ করে এসেছে। জানো মা, তোমার রাগী বদমেজাজি মেয়েও মানুষকে ভালোবাসতে শিখে গেছে। হ্যাঁ মা, তোমার মেয়ে প্রেমে পড়েছে। আমি যে রাসেলকে ভালোবেসে ফেলেছি, তুমি আমার জন্যে দোয়া করো মা, আমি যেন ওকে আমার করে নিতে পারি। আর আমার রাসেলের জন্য দোয়া করো, যেন ও একজন ভালো ডাক্তার হতে পারে। পরদিন সকালে প্রিন্সিপাল স্যার রাসেলের বাড়ি গেল। রাসেল অবশ্য বাসায় ছিল। স্যারকে দেখে সালাম দিয়ে এগিয়ে এলো। ব্যাপার কি রাসেল, কলেজে যাচ্ছ না বেশ কিছুদিন যাবৎ, কি সমস্যা তোমার? স্যার, আমার বাবা মারা গেছেন, আমি আর পড়াশোনা করব না। তোমার বাবার মৃত্যুর সংবাদটা আমি শুনেছি,
আর আমাকেও খুব কষ্ট দিয়েছে বিষয়টা। কিন্তু যে গেছে সে তো আর আসবে না বাবা। তাহলে তুমি পড়াশোনা ছেড়ে দিচ্ছ কেন? দরিদ্র পরিবার আমার, নুন আনতে পান্তা ফুরোয়। তার জীবনে এত স্বপ্ন দেখা মানায় না স্যার। আমাদের পরিবার ঋণের দায়ে জর্জরিত, লোকজন বাসায় আসে টাকা চাইতে। এ অবস্থায় কি করে পড়াশোনা করবো স্যার? আর পড়াশোনার খরচই বা কোথায় পাবো? এ বিষয়ে তুমি চিন্তা করো না। তোমার মতন একটা প্রতিভাবান ছেলে এভাবে শেষ হয়ে গেলে আমাদের কলেজ যে একটা দুর্নাম হবে, সেটা তো আমি হাতে দিতে পারবো না। তাই তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। তোমার পড়াশোনার সব খরচ কলেজ কর্তৃপক্ষ দেবে। তোমাকে আর কোনো টাকা দিতে হবে না। তুমি শুধু মন দিয়ে পড়াশোনাটা করো। রাসেলের মুখে একটা হাসি ফুটে উঠল। পরক্ষণেই মুখটা মলিন হয়ে গেল ঋণের কথা মনে পড়ে। রাসেল বলল, স্যার, আমি পড়াশোনা করতে পারবো না। কারণ আমার বাবা মানুষের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল আমার পড়াশোনার জন্য। তারা বলেছে আমাকে কাজ করে প্রথম মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, আর না হয় আমাদের বাড়ি বিক্রি করে টাকা নেবে। এমন সময় রহিম চাচা আসলো রাসেলের বাড়িতে। তিনি বললেন, রাসেল, তা নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না রে বাবা। তোর বাবা যে কাজ করতো সেখান থেকে কিছু কিছু টাকা জমা রাখতো আমার কাছে, তোর ভবিষ্যতের কথা ভেবে। ভাবছিলাম টাকাটা আরও পরে কোনো একদিন তোর মায়ের হাতে দিয়ে যাব, কিন্তু এখন তোদের পরিবারের যা অবস্থা, তাই আমার মনে হলো টাকাটা এখন দিতে পারলে তোদের অনেকটা উপকার হবে, তাই নিয়ে আসলাম। কিন্তু চাচা, এই টাকার কথা তো মা আমি কেউই জানতাম না। বাবা তো বলেওনি আমাদের কখনো। তোর বাবা ইচ্ছে করেই তোদের জানায়নি, বলেছে যখন সময় হবে তখন জানাবে। কত টাকা আছে চাচা আপনার কাছে? তা প্রায় লাখ চারেক তো হবেই। রাসেল এবার অনেক খুশি হলো আর আল্লাহর কাছে শুকরিয়া জানালো। হে আল্লাহ, সত্যি তুমি বিপদে মানুষের পাশে আছো। এই টাকাটা এই মুহূর্তে আমার খুব দরকার ছিল। কি রাসেল, তোমার সব সমস্যার সমাধান হলো তো? এখন তো আর বলবে না কেন পড়াশোনা করবে না? না স্যার, আমি পড়বো। পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাই আমি। আমার কাছে 5 থেকে 6টা স্টুডেন্ট আছে। তুমি যদি ওদের বাসায় গিয়ে পড়াও, 2 থেকে 1 ঘন্টার মতন সময় দিতে পারো, তাহলে 8 থেকে 10,000 টাকা পেতে পারো। আশা করি এই টাকা দিয়ে তোমাদের সংসার আরামসেই চলে যাবে। রাসেল এবার খুশিতে কেঁদেই দিল। বলল, রহিম চাচা আর স্যার, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। কি বলে যে ধন্যবাদ দেব আপনাদের, ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা আমার বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। স্যার আর রহিম চাচা মনে মনে বলল, আমরা তো কিছু করিনি, সব তো করেছে ওই মেয়েটা। এত ধন্যবাদ দিতে হবে না। আমি চাই তুমি মন দিয়ে পড়াশোনা করো আর ভালো একটা ফলাফল অর্জন করো এবং সরকারি একটা মেডিকেল কলেজের চান্স পাও। কি পাবে তো নাকি? হ্যাঁ স্যার, আমি পড়বো। আমাকে পারতে হবে আর ভালো ফলাফল অর্জন করতে হবে। আমাকে যে আরো অনেক বড় হতে হবে। রাসেল তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমার ছেলে আবার পড়াশোনা করবে। এবার বাবার স্বপ্ন পূরণ হবে, তাই না মা? রাসেলের মাও আনন্দে কেঁদে দিল আর বলল, হ্যাঁ বাবা। তাহলে রাসেল, আমি আজ আসি। তুমি কাল থেকে কলেজে যেও, কেমন? হ্যাঁ স্যার। রহিম চাচাও বিদায় নিয়ে চলে গেল। পরের দিন রাসেল কলেজে গেল। পড়াশোনায় এবার বেশ মনোযোগ দিল, নিয়মিত ক্লাস করছে। এভাবে ভালোই যাচ্ছে দিন। এদিকে রাত্রিও রাসেলকে কলেজে দেখে খুশি হলো। রাত্রি ভাবল এবার তার মনের কথা রাসেলকে জানাতে হবে, তা না হলে যে ওকে হারিয়ে ফেলবে। রাত্রি প্রায়ই রাসেলের কাছাকাছি যায়, কিন্তু কিছু বলার সাহস হয় না। যদি রেগে যায় রাসেল আর ভুল বোঝে, তাই ফিরে আসে। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। আর বলতে পারল না রাত্রি তার মনের কথা। সামনে পরীক্ষা, তাই রাত্রি এখন রাসেলকে কিছু বলে বিরক্ত করতে চায় না, কারণ সেও একটু পড়াশোনায় মন দিল আর ভাবল পরীক্ষার পরে কোনো একদিন বলা যাবে। এর মাঝে একদিন রাসেলের মার সাথে রাত্রির দেখা হয়। রাত্রি আবার জানতো না এটা রাসেলের মা। একদিন রাসেলের মা তার বোনের বাসা থেকে ফিরছিল। তখন তিনি বুকের ব্যথায় রাস্তায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং বুকের ব্যথাটাও অনেক বেড়ে যায়। রাত্রি এটা দেখতে পেয়ে দৌড়ে ওনার পাশে যায় এবং ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে বাসায় দিয়ে আসে। রাসেলের মা জিজ্ঞেস করলো, কে গো মা তুমি, আমার জন্য এত করলে? এখন তো কেউ মানুষকে মনে করে না, বিপদে কেউ কাউকে চেনে না, আর তুমি কিনা আমায় রাস্তা থেকে ধরে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে বাড়িতে নিয়ে আসলে। আমার নাম রাত্রি। আসলে আমার তো মা নেই, তাই কোনো মাকে কষ্ট পেতে দেখলে খারাপ লাগে।
কিন্তু আপনি একা অসুস্থ শরীরে কোথায় যাচ্ছিলেন? আমি একটু বোনের বাড়িতে গেছিলাম, আর সেখান থেকে ফিরতেই হঠাৎ মাঝখানে এমন হবে বুঝতে পারিনি। ওহ আচ্ছা, আর আপনি কি এখানে একা থাকেন? কেউ নেই আপনার? আছে তো, আমার এক ছেলে আছে। ওই যে উপরে যে ছবিটা দেখছো, এটা আমার ছেলে। রাত্রি তাকিয়ে অবাক হলো আর মনে মনে বলল, এটা তো রাসেল। তাহলে উনি রাসেলের মা? যাক, ভালোই হলো। কি মা, কি ভাবছো? তুমি কি চেনো আমার ছেলেকে? আমার রাসেল ভালো একটা কলেজে পড়ে, আর ও অনেক ভালো ছাত্র। রাত্রি মিথ্যে বলল। না, ওকে চিনি না। আচ্ছা, একটা কথা বলি আপনাকে। বলো মা, কি বলবে? আমার তো মা নেই, আপনাকে যদি মা বলে ডাকি রাগ করবেন? আর যদি মাঝে মধ্যে আপনার কাছে আসি, আপনি কি বিরক্ত হবেন? আরে না পাগলি মেয়ে, রাগ করার কি আছে? তুমি আমায় মা বলে ডাকতে পারো, আর এসো মাঝে মাঝে। তা তোমার বাড়ি কোথায়, আর কি নাম জানি বললে তোমার? আমার বাড়ি বড় বাজার, আর আমার বাবা আমায় রাত্রি বলে ডাকে। আপনিও আমায় সেই নামেই ডাকবেন। আচ্ছা মা, আমি রাত্রি বলেই ডাকবো তোমায়। আমি আজ যাই তাইলে মা? তোমার টাকাটা নিয়ে যাও মা, ওষুধের। তুমি আমার জন্য অনেক করলে আজ। রাত্রি এবার কান্না করে দিল। রাসেলের মা জিজ্ঞেস করলো, মা তুমি কাঁদছো কেন? হঠাৎ কি হলো তোমার? এইমাত্র না বললেন আমি আপনার মেয়ে, তাহলে টাকা দিয়ে পর করে দিতে চাইছেন কেন আমায়? আসলে নামে মাত্র মেয়ে বললেন, আমার মন রাখতে। মন থেকে মানতে পারেননি, তাই না? আরে ছি ছি, না মা, আমি এমনভাবে ভাবিনি যে তুমি টাকা দিতে চাইলে কষ্ট পাবে। মন থেকেই তোমায় মেয়ে বলে মানছি। আচ্ছা থাক, টাকা দেবো না তোমায়, তবুও কেঁদো না। সত্যি তো মন থেকে মেনে নিলেন? হ্যাঁ সত্যি, এবার একটু হাসো। রাত্রি হাসি দিল। এই হাসিটা যেন চরম আনন্দের কিছু পাওয়ার খুশি। মা বলল, পাগল মেয়ে একটা। মা, এবার আমি আসি তাহলে? চলে যাবে? আর একটু থাকো না মা, আমার ছেলে আসার সময় হয়ে গেছে, ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিব। রাত্রি ভাবছে আর মনে মনে বলল, ওই বাদরটাকে তো আমি আগে থেকেই চিনি খুব ভালো করে, শুধু একটু ওরে বইলেন আমায় যেন ভালোবাসে। রাসেলের মা বলল, কি ভাবছো? কিছু বলছো না কেন? না মা, কিছু না। আসলে আজ না, অন্য দিন দেখা করব তোমার ছেলের সাথে। আজ আমায় বাড়ি যেতে হবে, আমার বাবা হয়তো চিন্তা করছে আমার জন্যে। আচ্ছা তাহলে যাও মা, দেখে শুনে যাবে কিন্তু। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রাখবে কিন্তু। তারপর তার বাসায় ফিরে গেল। রাসেলও এদিকে বাসায় চলে আসলো। এসে মাকে বিছানায় দেখে চমকে উঠল, কারণ মা এমন সময় অসুস্থ না হলে কখনো ঘুমায় না। আর মা যে খালার বাসায় গিয়েছিল তাও রাসেল জানে। রাসেল বলল, মা, তুমি তো এমন সময় শুয়ে থাকো না, তোমায় এমন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? রাসেলের মা উত্তর দিল, আর বলিস না, তোর খালার বাসা থেকে ফিরতে হঠাৎ বুকের ব্যথাটা বেড়ে যায়, আর আমি রাস্তায় বসে পড়ি। হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে আমায় ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল, আর ওষুধ কিনে দিয়ে বাসায় দিয়ে গেল। এখন ভালো আছি, চিন্তার কিছু নেই। মেয়ে? কোন মেয়ে? কি নাম তার? কি যেন নাম বললো? ও মনে পড়েছে, রাত্রি। বড় বাজারে থাকে বলল। জানিস মেয়েটা না খুব ভালো, আর দেখতে খুব সুন্দর, যেন ডানাকাটা পরীর মতো। কোনো অহংকার নেই, কিন্তু দুঃখের বিষয়ে ওর মা নেই, তাই আমায় মা বলে ডাকলো। রাসেল বলল, হয়েছে হয়েছে, কোথায়কার মেয়ে তোমাকে মা বলে ডাকলো আর তুমি মেয়ে বানিয়ে নিলে? আমার আদরে আবার ভাগ বসাবে পরে, দরকার নেই মেয়ে মারানোর। রাসেলের মা বলল, আরে পাগল, মেয়েটা সত্যি অনেক ভালো। আমি ওকে ওষুধের টাকা পর্যন্ত দিতে পারলাম না, ও কান্না করে দিল, বলল আমায় মেয়ে মনে করলে আবার টাকা দিয়ে পর করে দেই কেন। বাবা, এমন মানুষও আছে তাহলে দুনিয়ায়? দুনিয়ার সব মানুষ একরকম হলে কি দুনিয়া চলতো নাকি বাবা? ভালো মন্দ মিলেই জীবন। তাহলে তো কৃতজ্ঞতা জানাতে হয় মেয়েটাকে। কোনোদিন দেখা হলে কৃতজ্ঞতা জানাবো। এখন আর সব বাদ দাও, ক্ষুধা লাগছে, খেতে দাও। রাত্রি বাড়ি ফিরে মায়ের ছবিটা হাতে নিয়ে বলছে, জানো মা, আজ না আমার একটা নতুন মা হয়েছে, আমি ওনাকে মা বলে ডেকেছি। তার জন্য কি তুমি রাগ করবে আমার ওপর? আর জানো, আমার সেই মাটা না রাসেলের মা। এটা সেই রাসেল যাকে তোমার মেয়ে ভালোবাসে। উনি না আজকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। জানো মা,
অনুভূতিগুলো কী যে ভালো লাগছে তোমায় বলে বোঝাতে পারবো না। তোমার কথা তো আমার ঠিক মনে নেই, কারণ তুমি আমায় সেই ছোট্ট রেখে আল্লাহর কাছে চলে গেছো। তবে আজকে ওনার স্পর্শগুলো পেয়ে মনে হয়েছে মায়েদের ছোঁয়া মনে হয় এমনই হয়। কথা বলতে বলতে রাত্রি ঘুমিয়ে পড়ল। এভাবে দিনগুলো ভালোভাবে যাচ্ছিল। এরপর থেকে সময় পেলেই মাঝে মধ্যে রাসেলের মায়ের কাছে চলে যেত রাত্রি, কিন্তু রাসেল বাসায় ফেরার আগে অবশ্য চলে আসতো। সামনে পরীক্ষা, তাই পড়াশোনায় একটু ব্যস্ত হয়ে পড়ল। ইদানিং একটু কমই যায় রাসেলের মায়ের কাছে। এর মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। ভালোই হচ্ছে পরীক্ষা তাদের। রাসেল রাত্রি এক রুমেই পরীক্ষা দেয়। রাত্রি মাঝে মধ্যে চুপি চুপি রাসেলকে দেখে, কিন্তু রাসেলের সেদিকে কোনো নজরই নেই। সে এক ধ্যানে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাও শেষ হয়ে গেল তাদের, কিন্তু রাসেলের পড়াশোনা থেমে নেই, কারণ তাকে যে মেডিকেলে চান্স পেতেই হবে, যে করেই হোক। রাসেল সেই জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। রেজাল্ট ভালো হবে সেটা নিয়ে তার চিন্তা নেই, কারণ সে ভালো পরীক্ষা দিয়েছে। কিন্তু মেডিকেলে চান্স পাওয়া নিয়ে অনেক চিন্তা, তাই যত রকম বই পড়া যায় সে পড়ছে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এতদিনে তাদের পরীক্ষার রেজাল্ট বের হয়ে গিয়েছে। রাসেল গোল্ডেন A+ পেল। রাসেলের মা, টিচার, রাত্রি সবাই খুশি তার কৃতিত্বে। রাত্রি যে ফেল করেছে তা কিন্তু একেবারেই নয়, কারণ সেও মোটামুটি ভালো রেজাল্ট করেছে। রাত্রিও মোটামুটি ভালো রেজাল্টই করে, তবে রাসেলের তুলনায় তেমন ভালো না। কিন্তু এতে রাত্রির কোনো দুঃখ নেই, কারণ তার রাসেল তো ভালো করেছে। রাত্রি এতেই খুশি। রাত্রি রেজাল্টের পর রাসেলের মার কাছে আসলো মিষ্টি আর অন্যান্য খাবার নিয়ে। তার আজ রেজাল্ট দিয়েছে, মাকে জানাতে আসলো, আর এসে মাকে সালাম করলো। রাসেলের মাও আজ অনেক খুশি। রাত্রিমা, জানিস আমার ছেলেরও আজ রেজাল্ট দিয়েছে, খুব ভালো করে নাকি পাস দিয়েছে। আমি তো আর তোদের মতো এত শিক্ষিত না, তাই অত শত বুঝিও না। রাত্রি মনে মনে বলল, আমি সব জানি ওর খবর। মা বলল, আমার ছেলে মেয়ে দেখি আমায় একদিনেই ভালো খবর দিল। আজ অনেকক্ষণ গল্প করলো মা মেয়ে। এতদিনে তাদের মধ্যে পুরো মা মেয়ের সম্পর্ক হয়ে গেল। রাত্রিকে মা এখন আর তুমি করে বলে না। নিজের ছেলেকে যেমন তুই করে বলে, রাত্রিকেও তুই করেই বলে। তা তোমার ছেলে কোথায়? একটু ওর খালার বাড়িতে গেছে, ভালো রেজাল্ট করেছে তাই খবরটা দিতে। ওহ আচ্ছা, তাহলে এই জন্য ওরে কোথাও দেখতে পাচ্ছি না। তা মা, তোমার বোনের কোনো মেয়ে নেই? আছে তো, 3 মেয়ে, তারা রাসেলের অনেক বড়, বিয়ে হয়ে গেছে। ওহ, বাঁচা গেল। ছোট থাকলে তো আমার আবার অন্য চিন্তা আসতো। কিরে, কিছু বললি? না মা, কিছু বলিনি। আচ্ছা মা, আজ তাহলে আসি আমি। তুই যেদিনই আমার বাসায় আসিস ওই দিনই আমার ছেলেটা বাসায় থাকে না। রাসেলটা বাসায় থাকলে আজ তোদের পরিচয় করিয়ে দিতাম। রাত্রি মনে মনে বলল, কি পরিচয় করাবে? ওরে যে আমি খুব ভালো করেই চিনি, সেটা তো তোমায় আর বলতে পারছি না। কি রে, কোথায় হারিয়ে গেলি? প্রায় দেখি তুই অন্যমনস্ক হয়ে যাস। কি অত ভাবিস তুই, বল আমায়। না কিছু না, সমস্যা নেই। আমি তো প্রায় তোমার বাসায় আসি, একদিন পরিচিত হয়ে যাব। আজকে চলে যাই। বিদায় নিয়ে চলে আসলো। বাসায় এসে ভাবতে লাগলো, এবার মনের কথাগুলো রাসেলকে জানাতেই হবে। আমার প্রতি রাগ অভিমানের অবসান ঘটিয়ে ওরে আপন করে নিতে হবে। রাত্রি রাসেলের কথা চিন্তা করতে করতে দেখলো রাসেল ওর সামনে। রাত্রি তো মহা খুশি। যেই ওরে স্পর্শ করতে যাবে দেখে রাসেল কোথাও নেই। রাত্রি ফ্লোরে পড়ে যায়, আর পড়ে গিয়ে হাসছে, কারণ এটা যে বাস্তব নয়, শুধু তার কল্পনা। রাত্রি বলল, এই ছেলেটা না আমায় সত্যি পাগল করে দিয়েছে, তাই সব জায়গায় ওরেই দেখতে পাই। এইদিকে রাসেল খালার বাড়ি থেকে বাসায় ফিরে এসে দেখে অনেক খাবার বাড়িতে, তাই মাকে জিজ্ঞেস করলো, মা, এত খাবার কে নিয়ে আসছে? আর বলিস না, রাত্রিরও নাকি আজ রেজাল্ট দিয়েছে, ওই মেয়েটাই এসব নিয়ে এসেছে। তাই বলে এত খাবার? ওই মেয়েটা কি পাগল নাকি, নাকি কোনো উদ্দেশ্য আছে? তুই মানুষকে এত সন্দেহ করিস কেন? আমরা গরিব মানুষ, ও সেটা ভালো করেই জানে। তাহলে ও আমাদের থেকে কি বা নিতে পারবে শুনি? তা অবশ্য ঠিক আছে। তা কোথায় তোমার ওই মেয়ে, যা শুধু গল্প শুনছি, আজ পর্যন্ত দেখতে পেলাম না? ও তো চলে গেছে। জানিস রাসেল, আমি চিন্তা করছি যদি তোকে কখনো বিয়ে করাই, তাহলে রাত্রির মতো একটা লক্ষ্মী মেয়ে ঘরে আনবো আমি। রাসেল এবার একটু লজ্জা পেয়ে গেল, বলল, যাও, কি সব বলছো? রাসেল এবার একটু অন্য জগতে ডুবে গেল। ভাবছে,
সত্যি কি এমন কেউ আসবে আমার জীবনে? আমি কিসব ভাবছি? আমার এসব কথা ভাবলে চলবে না। আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। রাসেল এখন আর তেমন বাইরে বের হয় না, বাসায়ই থাকে অনেকটা সময়, অনেক পড়াশোনা করে। রাসেলের কাল পরীক্ষা, ওকে যে মেডিকেলে টিকতেই হবে, তা না হলে সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। রাত্রিও টেনশনে আছে, কি না কি হয় এই ভেবে। রাসেলের পরীক্ষা ভালোই হলো, তারপরও চিন্তায় আছে। রাত্রিও রাসেলের মা অনেক দোয়া করছে আল্লাহর কাছে যেন রাসেল মেডিকেলে চান্স পায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রেজাল্ট দিল কিন্তু রাসেল মেডিকেলে টিকতে পারল না। রাসেলের অনেক মন খারাপ হয়। সেদিন মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল, আর রাত্রি তো আরো বেশি কান্না করলো। পরীক্ষা যেন রাসেল দেয়নি, রাত্রি দিয়েছিল। রাসেলের ভবিষ্যতের চিন্তায় রাত্রি একদম শুকিয়ে গেছে কয়েকদিনে। এই অবস্থায় রাত্রি প্রিন্সিপাল স্যারের কাছে গেল। আরে রাত্রি মামুনি যে, কি মনে করি এতদিন পর স্যারের কথা মনে পড়লো? রাত্রি, তোমার কি হয়েছে? তোমায় এমন দেখাচ্ছে কেন? স্যার, আপনি তো সবই জানেন, রাসেল মেডিকেলে টিকতে পারলো না। রাসেলের স্বপ্নগুলো যে এবার ভেঙেই গেল। আমি যে হাজার চেষ্টা করেও ওর বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারলাম না। দেখো মা রাত্রি, রাসেল খুব ভালো স্টুডেন্ট, সেটা আমি মানি, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে এমন হাজারো রাসেল হয়ে আছে ভালো ফলাফল। অনেক মানুষই তো স্বপ্ন দেখে ডাক্তার হওয়া, কিন্তু কয়জনই বা ভাগ্য হয় বলো? মেডিকেলে চান্স পাওয়া অত সহজ। সবাই কিন্তু মেধাবী, কেউ কারো থেকে কম না। হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়ে কিন্তু তার থেকে ন্যায় মাত্র কয়েক, তার মধ্যে রাসেল টিকতে পারলো। কি আর করার বলো? যার কপালে আল্লাহ যেটা লেখে সেটাই তো হবে। এবার কি হবে তাহলে? আচ্ছা স্যার, ওর ডাক্তার হওয়ার কি কোনো চান্স নেই? হ্যাঁ, একটা চান্স। অবশ্য যদি রাসেল বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি অর্জন করতে পারে। স্যার, যদি ওর সব খরচ আমি দেই তাহলে পারবে তো ও ডাক্তার হতে? রাত্রি, তুমি কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি পুরো পাগল হয়ে গেছো রাসেলের জন্য। এটা কি 1-2 হাজার টাকার কথা নাকি? এখানে লাখ লাখ টাকার দরকার। হ্যাঁ, আমি জানি তোমাদের অনেক টাকা আছে, কিন্তু তোমার বাবা কি মানবে এসব? হ্যাঁ, মানবে। বাবাকে আমি বুঝিয়ে বলবো আমার সুখের জন্য বাবা সব করতে পারে। আর আমারও মাথা পুরোপুরি ঠিক আছে, আমি ভেবে চিন্তে বলছি। আমি ওর জন্য সব করতে পারি, সব কিছু। আপনি কি জানেন স্যার, রাসেল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওর মা ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, কেমন যেন হয়ে গেছে। এই কষ্টকে ভুলে থাকতেও যদি নেশার জগতে চলে যায়, কি হবে ভাবতে পারছেন আপনি? ও নেশায় চলে গেলে যে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। রাসেল, আজ আমি সত্যি হেরে গেলাম তোমার ভালোবাসার কাছে। তুমি একজন মানুষের জীবন নিয়ে এমন ভাবে ভাবছো, আমি তো ভাবতেই পারি। তোমার মা বাবা সত্যি থাকতো তোমার মতন মেয়েকে। মারে, সত্যি তোর মনটা অনেক বড়, তুই একদিন সত্যি অনেক সুখী হবি। তা তোর মনের কথা রাসেল জানে তো? না স্যার, ওকে এখনো বলতে পারিনি। সে কি কথা? যাকে তুই এত ভালোবাসিস এখনো তাকে মনের কথাই বলতে পারলি না? না স্যার, তেমন সময় সুযোগ হয়ে ওঠেনি বলার। তবে এবার বলবো সময় করে। আচ্ছা স্যার, রাসেল যে বিদেশে যাবে পড়তে, তা ওরে কি করে বলবেন? আরে তুই অত ভাবিস না তো, আমি একটা ব্যবস্থা করব। বলবো স্কলারশিপে আর লন্ডন গিয়ে ডাক্তারি পড়ার পারমিশন দেব। রাত্রি এবার স্যারকে আনন্দে জড়িয়েই ধরল। তাহলে স্যার রাসেলকে খবরটা দিয়ে আসুন। হ্যাঁ রে মা, কালকেই যাব। তোর বাবা কেমন আছে? অনেকদিন যাবৎ কথা হয়, কোনো রকম কমিউনিকেশন নেই। বাবা ভালো আছে, তবে বাবা তো বাড়িতে নেই 7 দিন হলো। ব্যবসায়িক কাজে দেশের বাইরে গেছে। ও, এই জন্যই বলি, মেয়ের শরীরের এই অবস্থা। আর আমার বন্ধু কি বলছে না তো? রাত্রি এবার না হেসে পারল না। স্যার, বাবা আস্তে আস্তে আরও 10 দিন সময় লাগবে। ততদিন রাসেলের লন্ডন যাওয়ারও পুরো কমপ্লিট হয়ে যাবে, আর আমিও আবার আগের মতো হয়ে যাব। বাবা কিছু বুঝতেই পারবে না। স্যার বলল, ওরে পাকনা বুড়ি আছে, খুব বড় হয়ে গেছে না? এখন বাবার কাছে নিজেকে আড়াল করতে শিখে গেছি। এবার বাড়ি জামা, গিয়ে খাওয়া দাওয়া কর। কি হয় আমি তোকে ইনফর্ম করবো, ঠিক আছে? রাত্রি চলে গেল বাসায়। স্যারও রাসেলদের বাসায় গেল, তবে যাওয়ার আগে একটা নকল স্কলারশিপের কাগজ তৈরি করে নিল। গিয়ে দেখে সত্যি রাসেল অনেক শুকিয়ে গেছে, আর চোখের নিচে কেমন কালি পড়ে গেছে।
ওর মাও অসুস্থ হয়ে গেছে অনেক। রাসেল স্যারকে দেখে জড়িয়ে ধরে বলল, স্যার, আমার সব স্বপ্ন সব শেষ হয়ে গেল। আমি পারলাম না ডাক্তার হতে, পারলাম না বাবার স্বপ্ন পূরণ করতে। স্যার বলল, কে বলেছে তোমার স্বপ্ন শেষ হয়ে গেছে? অবশ্যই তোমার স্বপ্ন পূরণ, কিন্তু বাংলাদেশ না, লন্ডনে গিয়ে। রাসেল বলল, মানে কি স্যার? এই যে দেখো, তুমি স্কলারশিপ পেয়েছো, এবার তুমি লন্ডনে গিয়ে ডাক্তার হও। তোমার যাবতীয় খরচ সরকার বহন করবে। রাসেল তো চমকে উঠল, বলল, স্যার, আপনি সত্যি বলছেন? আমি কি সত্যি স্কলারশিপ পেয়েছি? আমি সত্যি ডাক্তারি পড়তে পারবো? স্যার বলল, হ্যাঁ পড়তে পারবে। রাসেলের মাকে উদ্দেশ্য করে স্যার বলল, এই যে ভাবি সাহেবা, শুনুন, আপনার ছেলে অনেক ভাগ্য করে জন্ম, তাই ওর চোখের পলকে ওর জীবনে সবকিছু হয়ে যায়। ওর দেখা স্বপ্নগুলো সব বাস্তবে রূপ নিচ্ছে। মুহূর্তেই রাসেলের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। রাসেলের মুখে যেন রাজ্যের হাসি ফুটে উঠল। রাসেলের মা ছেলের আনন্দে কেঁদেই ফেলল, তবে কষ্টের কান্না নয়, সুখের কান্না। স্যার বলল, রাসেল, তুমি সবকিছু গুছিয়ে নাও, এক সপ্তাহ পরেই তোমার ফ্লাইট। আর শোনো, পরশুদিন কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তুমি এসো। কলেজের ছাত্রছাত্রীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাবে, আর তুমিও সকল শিক্ষকদের থেকে দোয়া নিতে পারবে। তোমার যাবতীয় কাগজপত্র ওই দিনই দিয়ে দেবো, ঠিক আছে? আমি আজ তাহলে আসি রাসেল। হ্যাঁ স্যার, আমি যাব, অবশ্যই যাব সেদিন। স্যার রাসেলদের বাসা থেকে বেরিয়ে রাত্রিকে সবটা ফোনে বলল, আর অনুষ্ঠানের বিষয়টাও জানালো। স্যার বলল, রাত্রিমা, পরশুদিনই কিন্তু সময়, নিজের মনের সব কথা রাসেলকে খুলে বলবি তুই, আর দেরি করা যাবে না, তাহলে তুই ওকে হারিয়ে ফেলবি কিন্তু। আচ্ছা স্যার, আমি ওই দিন ওকে সব বলবো। আমার যে ওকে বলতেই হবে যে আমি ওকে কত ভালোবাসি। 4 দিন কেটে গেল। আজ কলেজে অনুষ্ঠান। মনটা আজ অনেক ভালো রাত্রির, তাই আজ সকাল থেকে অনেক সুন্দর করে সাজুগুজু করতে ব্যস্ত। হাতে চুড়ি, হালকা লিপস্টিক, কপালে কালো টিপ, একেবারে বাঙালি মেয়েদের মতো সাজলো। বারবার আয়নায় নিজেকে দেখছে, রাসেলের মনের মতো সাজ হলো কিনা, নাকি কম পড়ে গেছে। ও খুশি হবে তো এভাবে রাত্রিকে দেখে। অনুষ্ঠানে সময় হয়ে গেল। রাত্রি এবার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। একটা ফুলের দোকানে গাড়িটা পার্কিং করে ফুল কিনে নিল। ও যেতে যেতে অনুষ্ঠানও শুরু হয়ে গেল। কলেজের সবাই রাসেলকে ঘিরে ধরেছে শুভেচ্ছা জানাতে। রাত্রি দূর থেকে এই দৃশ্য দেখছে আর গর্বিত হচ্ছে রাসেলের জন্য। স্যার রাত্রিকে দেখতে পেয়ে কাছে এসে বলল, কি রে, আজও কি দূর থেকে দেখবি নাকি? তোর রাসেলকে কাছে যাবি না? রাত্রি মাথা নাড়ল। হ্যাঁ, আমি যাব ওর কাছে, কিন্তু ভয় লাগছে যে যদি কিছু হয়। স্যার বলল, আজকের দিন ভয় পেলে চলবে না, যা প্লিজ, আর দেরি করিস না। এবার রাসেলকে তুই তোর মনের কথাটা বলে দে। হ্যাঁ স্যার, যাচ্ছি। রাত্রি ফুলগুলো হাতে নিয়ে রাসেলের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে যেই ফুলগুলো রাসেলের দিকে বাড়িয়ে দিল, অমনি রাসেল রাত্রিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফুলগুলো ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দিল আর বলতে শুরু করলো, কাক যতই ময়ূরের পেখম লাগাক না কেন, কাক কখনো ময়ূর হয়ে যায় না, কাক কাকই থাকে। তোমার মতো ধনী দুলালিরা কি কখনো মানুষকে মানুষ ভাবে নাকি? ভাবে তো ছোট লোক। ড্রেস আপ পরিবর্তন করলে কি মন পরিবর্তন হয়? অহংকার ভাবটা কি চলে যায় জীবন থেকে? রাত্রি কিছু বলতে গিয়েও পারল না। রাসেল থামিয়ে দিয়ে বলল, আমি এমন শুভ দিনে কোনো অশুভ ব্যক্তির ছায়াও দেখতে চাই না। কি করে ভাবলে তুমি আমি তোমাকে থেকে ফুল নেব? তোমার বন্ধুদের সামনে আমাকে যখন তখন অপমান করতে। তুমি সেই দিনগুলো ভুলে গেলেও আমি এখনো ভুলে যাইনি। আমি তোমাকে ঘৃণা করি, তুমি চলে যাও এখান থেকে। তোমাকে আমার এই সুন্দর অনুষ্ঠানে সহ্য হচ্ছে না। রাত্রির দু চোখ বেয়ে পানি পড়ছে। স্যারের দিকে একবার তাকালো শুধু। স্যারও কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রাত্রির দিকে। রাত্রি আর দাঁড়িয়ে না থেকে চলে আসলো সেখান থেকে। সবাই রাসেলের এমন ব্যবহারে হতবাক হয়ে গেল। প্রিন্সিপাল স্যার তো রেগে অনুষ্ঠান ছেড়েই চলে গেল। স্যার রুমে গিয়ে নিচের দিকে তাকিয়ে আনমনে ভাবছে আর নিজেকে অপরাধী মনে করছে। কি হলো, আজ কলেজে এমন তো হওয়ার কথা ছিল না। রাত্রি এত কিছু করার পরেও তাকে এই প্রতিবাদ দিল রাসেল। কারো আশার শব্দে স্যারের ধ্যান ভাঙল। তাকিয়ে দেখে রাত্রি অসহায় দৃষ্টি নিয়ে স্যারের সামনে দাঁড়িয়ে আছে। রাসেলের বিদেশে যাওয়া আমি আজকেই ক্যান্সেল করে দেবো। ও কি ভাবে নিজেকে অনেক বড় কিছু হয়ে গেছে নাকি? পড়ে তো থাকতো রাস্তায়, দিনমজুরের কাজ করে চলতো, সেটাই ওর জন্য উপযুক্ত ছিল বোধ হয়।
কার জন্য ওর আজ এত সাফল্য ও জানে না তো, তাই এমন ব্যবহার করলো। আসলে গরিবদের মন গরিবই থাকে, যা বুঝলাম আজকে। এই মেয়ের গায়ে আমার বন্ধু আজ পর্যন্ত ফুলের টোকা লাগাতে দেয়নি, তার গায়ে রাসেল হাত তুললো, আমি ওকে পুলিশে দেব। না স্যার, আপনি আমার জন্য ওর এত বড় ক্ষতি করবেন না প্লিজ। রাসেল যা করেছে আমি মানছি অন্যায় করেছে, কিন্তু একবার ভেবে দেখেন তো, আমি তো সত্যি একসময় মানুষকে মানুষ মনে করতাম না, অনেক অসভ্যতা আমি করতাম কলেজে। রাসেলকেও অনেক অপমান করেছি। রাসেল তো জানি না যে রাত্রি আর আগের মতো রাত্রি নেই, অনেক বদলে গেছে। সে ভালো একটা লক্ষ্যে যাচ্ছে, মানসিকতাও ভালো নিয়ে যাওয়া দরকার। রাগ অভিমান পোষণ করে রাখলে তো হবে না। ওর মতন ছেলে বিদেশে যাওয়ার কোনো দরকার নেই, দেশে কিছু করুক, সেটাই ভালো হবে। রাত্রি এবার স্যারের পায়ে পড়ল। আমার মুখের দিকে চেয়ে এবারের মতন রাসেলকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ। তুই যাই বলিস, এ ছেলে তোর নখের যোগ্য নয়। যে ছেলে তোর মতো মেয়েকে কষ্ট দেয় সে কখনো কিছু করতে পারে না। রাত্রি এবার কান্না করে দিল আর বলল, প্লিজ স্যার, ও অন্যায় করেছে, কিন্তু ওর অসহায় মা বাবা তো কোনো অন্যায় করেনি, কেন তাদের স্বপ্ন ভেঙে যাবে? স্যার আপনি বলেন, যাকে ভালোবাসি কি করে পারি তার পরিবারের স্বপ্নগুলো ভেঙে দিতে? কি করে পারবো তার ক্ষতি করতে? এত অপমানের পরেও তুই ওকে নিয়ে এত কিছু ভাবিস? তুই মানুষ না অন্য কিছু? আমি যে তোর বাবার কাছে অনেক ছোট হয়ে গেলাম, চোখের সামনে বন্ধুর মেয়েকে অপমানিত হতে দেখেও আজ কিছুই বলতে পারলাম না। তুই যা, এখন আমায় একটু একা থাকতে দে। স্যার যাই করবেন ভেবেচিন্তে করবেন প্লিজ, রাসেলের যেন কোনো ক্ষতি না হয়। রাত্রি চলে আসলো বাসায়। এসে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে অনেকক্ষণ ভিজলো আর কান্না করলো। প্রায় 1 ঘন্টা ভিজে বেরিয়ে আসলো। চোখগুলো একদম লাল হয়ে গেছে আর পাপড়িগুলো একদম ফুলে গেছে। বের হয়েই মায়ের ছবিটা চোখে পড়লো। বলল, জানো মা, রাসেল আজ আমায় মেরেছে, কিন্তু বিশ্বাস করো তোমার মেয়ে আজ কোনো অন্যায় করেনি। রাসেল যখন কলেজে এতগুলো মানুষের সামনে আমায় চটটা মেরেছে, আমার না তখন মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছিল। রাত্রি অনেক জোরে জোরে কান্না করছে আর কেঁদে কেঁদে বলছে, জানো মা, রাসেল বলেছে ও আমায় ঘৃণা করে, আমি নাকি অশুভ ওর জীবনে। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না মা, তোমার কাছে নিয়ে যাও না মা। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। স্যার ওইদিকে রাত্রির অনুরোধে রাসেলের কাগজপত্রগুলো বুঝিয়ে দিল। স্যার কাগজপত্রগুলো রাসেলকে বুঝিয়ে দিয়ে শুধু একটা কথাই বলল, কিছুটা রেগে আছে স্যার, তাই বেশি কথা আর বলল না, কারণ রাত্রির গায়ে হাত তোলাটা স্যার ভুলতে পারছে না। রাসেল সেখান থেকে বাসায় গেল। কি রে, সবকিছু বুঝে পেয়েছিস তো নাকি? হ্যাঁ মা, সব কিছুই বুঝতে পেরেছি। জানিস, আমি একটা কথা ভাবছিলাম, তুই বিদেশ চলে যাবি, তাই চাইছি কয়েকজন আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াতে। গরিব মানুষ, ভালো করে তো আর খাওয়াতে পারবো না, তুই কি বলিস? মা, এটা তো ভালো কথা। তাহলে তুমি কালকেই খাওয়ানোর ব্যবস্থা করো। তাহলে তোমার ওই মেয়েকেও দাওয়াত করো, কেমন? অনেকদিন যাবৎ তোমার মুখে ওই মেয়ের কথাই শুনলাম, কখনো দেখতে পেলাম না। ওনাকে আসতে বলো, অন্তত পক্ষে বিদেশ যাওয়ার আগে একবার দেখে যায় ওনাকে। তুই ভালো কথা মনে করেছিস, রাত্রিকে বলতে হবে তো, কিন্তু কয়েকদিন যাবৎ মেয়েটা আসছে না তো, জানি না কিছু হলো কি না। এতদিন যাবৎ তোমার সাথে ওনার সম্পর্ক, আর তুমি ওনার ঠিকানা জানো না? না রে, ও নিয়মিত আসতো যেত, তাই এলাকাটাই শুধু জেনেছি, কিন্তু বাড়ির ঠিকানাটা আর তেমন জানার প্রয়োজন মনে করিনি। তাহলে আর কি করার, অপেক্ষা করো আর দেখো উনি কখন আসে। তখনই না হয় এতদিন না আসার সব কারণ বুঝতে পারবে। ওইদিকে রাত্রি পানিতে ভেজার পর অনেক জ্বর এসেছে। রাত্রি মাথা তুলে দাঁড়াতে পারছে না। রাত্রি শুয়ে শুয়ে ভাবছে, আজ এটা কি হলো? আর ছেলের মতো আমায় আবার পর করে দেবে না তো? আমার সাথে রাগ করবে না তো আবার? একটা কাজ করতে হবে, ড্রাইভার কাকাকে দিয়ে মাকে একটা খবর পাঠাতে হবে। আর মায়ের জন্য তো আমি একটা গিফট কিনে রেখেছিলাম, আমি তো এটা দিতেও ভুলে গিয়েছি। ধ্যাত, আমি যে কি করি! কালকে এটা পাঠাতে হবে মায়ের কাছে। পরের দিন সকালে ড্রাইভারকে দিয়ে মায়ের কাছে রেখে দেওয়া গিফটটা পাঠালো, সাথে একটা চিঠি লিখে দিল। ড্রাইভার ওদের বাড়িতে আরো কয়েকবার গিয়েছে, তাই রাসেলের মা ওনাকে চেনে। ড্রাইভার বাড়িতে গিয়ে মাকে ডাকতেই রাসেল আর তার মা বেরিয়ে এলো। আরে আপনি রাত্রির ড্রাইভার কাকা না? তা আমার মেয়ে কোথায়? অনেক দিন হলো আসছে না আমার এই ছোট ঘরে। ড্রাইভার কাকা মায়ের হাতে একটা প্যাকেট দিয়ে শুধু বলল, রাত্রি মামুনির অনেক জ্বর, তাই ও আসতে পারেনি। বাধ্য হয়ে আমায় পাঠালো আপনার খবর নিয়ে যেতে।
আর আপনাকে চিন্তা করতে নিষেধ করেছি। ও সুস্থ হলে এসে দেখা করে যাবে। আর এই প্যাকেটে কি আছে আমি জানি না, বলছে আপনারা এটা খুলে দেখতেন এবং কি বলেন উত্তর জেনে যেতে বলছে। মা প্যাকেটটা হাতে নিয়ে বলল, কি আছে এতে রাসেল, দেখ তো। রাসেল প্যাকেট খুলতেই একটা মোবাইল আর একটা চিঠি দেখতে পেল। রাসেল চিঠিটা খুলে মাকে পড়ে শোনাচ্ছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, পত্রের প্রথমে আমার সালাম নিও। অনেকদিন যাবৎ তোমার সাথে দেখা হয় না। আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। সুস্থ হলেই তোমার কাছে আমি যাব। আমি তোমার কাছে একটা মোবাইল পাঠালাম। এটা আমার দয়া বা করোনা ভেবো না। এটা তোমার মেয়ে হিসেবে গ্রহণ করো। কয়েকদিন পরে তোমার ছেলে বিদেশ যাবে। তুমি একা হয়ে পড়বে। যেন মন খারাপ না হয়, তাহলে তুমি তোমার ছেলের সাথে কথা বলতে পারবে। তাহলে তোমার মন খারাপও হবে না। আর আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। যখন খুশি আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলো। আর আমি না গেলেও তোমার বাসায় এটা দিয়ে খোঁজ নিতে পারবে। মা, তুমি যদি এই উপহারটা ফিরিয়ে দাও, তাহলে আমি ভাববো তুমি আমাকে মেয়ে হিসেবে এখনো মানতে পারোনি। ভুল করেও যদি এই উপহারটা আবার আমার বাড়িতে ফিরে আসে, তাহলে এই রাত্রে আর কখনো এই মায়ের কাছে যাবে না। ভালো থেকো। উত্তর ড্রাইভারকে পাঠিয়ে দিও। ইতি, তোমার রাত্রি। রাসেল আর তার মা তো এমন চিঠি পেয়ে হতবাক। কি করবে এখন ভেবে পাচ্ছে না তারা। মেয়েটা যে এভাবে মাকে নিয়ে এত ভাববে চিন্তাও করতে পারেনি। রাসেল বলল, মা, সত্যি তোমার মেয়ে অন্য বড় লোকদের মতো না। ওনার মন মানসিকতা ভিন্ন। আজকে বুঝতে পেরেছি ওনার মন মানসিকতা অনেক ভালো। এখন তুমি কি করবে তুমি জানো। কি আর করা, মেয়ের উপহার না নিলে অভিমান করবে। তাই ড্রাইভারকে বলল, রাত্রিকে গিয়ে বলবেন ওর মা ওর উপহার গ্রহণ করেছে। আর শুনুন, আমার বাসায় আজ অনুষ্ঠান আছে, আপনি খেয়ে যাবেন দয়া করে। আর আমার মেয়েকে তো অনুষ্ঠানের কথা জানাতেই পারিনি, তাই ওর জন্য কিছু খাবার দিচ্ছি। আপনি এগুলো ওকে গিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে? ড্রাইভার খেয়ে দিয়ে খাবার নিয়ে চলে আসলো। মা উপহার গ্রহণ করেছে জেনে অনেক খুশি হলো রাত্রি। রাসেলের বাসার অনুষ্ঠানও শেষ। সন্ধ্যায় মা ফ্রি হয়ে রাসেলকে বলল, মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছে রে। এখন মেয়েটা কেমন আছে কে জানে। রাসেল বলল, মা, তোমার মেয়ে না তোমাকে মোবাইল পাঠিয়েছে? ওকে কল দাও, তাহলে জানতে পারবে ও কেমন আছে। ও, তুই ঠিক বলেছিস তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু আমি তো মোবাইল সম্পর্কে কিছু বুঝি না। বাবা, তুই একটু কথা বলে দেখ না ও এখন কেমন আছে। ঠিক আছে, দেখছি আমি। রাসেল তার মাকে বলল। রাসেল কল দিল। রাত্রির কাছে ফোন নাম্বার আগেই ছিল, তাই মা ভেবে খুশি হয়ে কল রিসিভ করলো। দেখলো ছেলে কণ্ঠ। রাসেল এপাশ থেকে সালাম দিল। রাসেল মেয়েদের সাথে কখনো তেমন মেশেনি। রাত্রির সাথেও কলেজে তেমন করে কখনো কথা হয়নি, তাই কণ্ঠ শুনেও বুঝতে পারলো না এটা রাত্রি। রাত্রি তো কণ্ঠ শুনেই চিনতে পারলো এটা তার রাসেল। রাসেলের কণ্ঠ শুনে মুহূর্তেই ভুলে গেল ওর গালে চড় মারার কথা, ভুলে গেল তার কষ্টের কথা। চিনতে পেরেও বলল, কে আপনি? কিছুটা নার্ভাস হয়ে বলল, আমি রাসেল বলছিলাম। আপনি যে সিরাজগঞ্জে একজনকে মা বলে ডাকেন, আমি তার ছেলে। শুনলাম আপনার নাকি শরীর খারাপ। এখন কেমন আছেন আপনি? মা আমায় জিজ্ঞেস করতে বলল। রাত্রি মনে মনে বলল, ইস, আমায় চর মারে আবার জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। জানতে হবে না তোমার, বান্দর হনুমান কোথাকার। কিছুটা রাগ আছে রাসেলের প্রতি, তাও বলল, আমার জ্বরটা একটু কমেছে এখন। মা কেমন আছে? আর আপনি কেমন আছেন? মাকে আমার জন্য চিন্তা করতে বারণ করবেন কেমন? আমরা ভালো আছি। আর মায়ের মন তো বোঝেন, আমরা বললেও কি শুনবে? তাই আমি বলবো, মায়ের মুখে আপনার অনেক গল্প শুনেছি। আজ পর্যন্ত দেখা হলো না আপনাকে। আমি বিদেশ চলে যাব ডাক্তারি পড়তে, শুনছেন নিশ্চয়। আমি যাওয়ার আগে একবার আসবেন, তাহলে আমি খুশি হব। রাত্রি মনে মনে বলল, আমায় কখনো তোমার বাসায় দেখতে পাওনি, সেটাই ভালো। তা না হলে এতদিনে আমার আরও কয়েকটা চর খেতে হতো। ওপাশ থেকে রাসেল বলল, কি হয়েছে, কথা বলছেন না যে? না, কিছু হয়নি তো। আসলে হয়তো সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই দেখা হয়নি। রাত্রি যাবে না, তাও সান্ত্বনা হিসেবে বলল, তবে চেষ্টা করব আপনি যাওয়ার আগে একদিন আপনার বাসায় যেতে। সময় সুযোগ হয়নি, তা অবশ্য ঠিক বলছেন। দুজনে কেমন হঠাৎ চুপ হয়ে আছে। এবার কি বলবে রাসেল বুঝতে পারছে না। তবে রাসেলের কিন্তু ভালোই লাগছিল রাত্রির কথা শুনতে। রাত্রি নীরবতা ভেঙে বলল, আর কিছু বলবেন কি?
না, তাহলে রাখি। এভাবে রাসেল সকাল বিকাল কল দিয়ে রাত্রির খোঁজ খবর নিচ্ছে। রাসেল কাল চলে যাবে, কিন্তু রাত্রি তেমন সুস্থ হয়নি, তাই রাসেল বলতেও পারছে না একবার ওদের বাসায় আসতে। রাসেল রাত্রিকে কল দিয়ে চলে যাবে, তাই বিদায় নিল আর বলল, বিদেশে গিয়ে মাঝে মধ্যে আপনাকে কল দেব। রাত্রি তো অনেক খুশি, বলল, আচ্ছা, সাবধানে যাবেন আর মায়ের জন্য চিন্তা করবেন না, ঠিক আছে? দেখতে দেখতে দিন পেরিয়ে রাত এসে গেল। রাসেল তার মাকে ডেকে বলল, ও মা, মা খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। আনছি বাবা, তুই একটু বস, আমি খাবারটা তোর জন্য গরম করে আনছি। আচ্ছা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কাল থেকে তো তোমার হাতের আর ভালোবাসার খাবার খাইতে পারবো না, না জানি আল্লাহ আবার কবে নসিবে রাখবে। আরে বাবা, তুই এইভাবে কেন বলছিস? আমার বুঝি কষ্ট হয় না? তারপর অনেক কিছু মা ছেলে আলাপ আলোচনা করে রাতের খাবার শেষ করে ঘুমোতে আসলো রাসেল। কিন্তু ঘুমের রাজ্যের ঘুমপড়িটা যে আজ ধরা দিতেই চাইছে না। রাসেল এইগুলো ভাবতে থাকুক, আমরা বরং চলুন একটু রাত্রির কাছ থেকে ঘুরে আসি, সে কি করে। রাত্রি মায়ের ছবির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, মা গো, তোমার মেয়ের যে আজ অনেক কষ্ট। রাসেল কাল চলে যাচ্ছে, 4টি বছর তাকে না দেখে কেমন করে থাকবো বলো মা? জানো মা, আজকে না রাসেল আমায় খুব আঘাত করেছে, তবু আমি কিছু মনে করিনি, কারণ এইটুকু শান্তি তো কিছুই না। আমি রাসেলের সাথে যেসব করেছি, জানি না কখনো ও আমায় ভালোবাসবে কি না, নেবে কি তার মনের রাজ্যের রানী করে। এইসব ভাবতে ভাবতেই মনে হলো ওর প্রাণপ্রিয় মোবাইলটা বলছে, ম্যাডাম আমাকে ধরুন। অপর পাশের ব্যক্তি আমাকে খুবই কষ্ট দিচ্ছে কল দিয়ে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে মনটা খুশিতে আত্মহারা হওয়ার জন্য প্রথমবার ফোন কেটে গেল। কেমনটা লাগে? একটু পর আবার কল এলো। কলটা ছিল রাসেলের। রাত্রি কলটা ধরলো। কেউ কিছু বলছে না দেখে রাসেলই নীরবতা ভেঙে বলল, হ্যালো, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? রাত্রি মনে মনে বলল, ভালো তো ছিলাম না, এখন ভালো হলাম তোমার ফোন পেয়ে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের দোয়ায় আর আমার মায়ের ভালোবাসায় আমি ভালো আছি। রাতের খাবার কি খেয়েছেন? খেয়েছি, আপনি খেয়েছেন? আর মা কেমন আছে? আর মা কি ভালো থাকতে পারে বলেন? তার একমাত্র ছেলে চলে যাচ্ছে তার কাছ থেকে, আর কাল সকাল 10টায় আমার ফ্লাইট। কালকে তো চলে আসবেন। সেইটাও তো কথা, আমার একটা কাজ থাকার জন্য আসতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না, মার জন্য আমি আছি। আপনার মা তো আমারও মা, তাই না? রাত্রি মনে মনে বলল, আমি কি সেটা যদি জানতে তাহলে তুমি কি করতে নিজেও জানো না। এইভাবে নানান রকমের কথাবার্তায় আর ঘুমিয়ে রাতটি শেষ হয়ে গেল। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে আর ঘুমালো না রাসেল। তাড়াতাড়ি সব রেডি করতে লাগলো। এদিকে রাত্রি নামাজ পড়ে রাসেলের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে। হে আল্লাহ, তুমি আমার রাসেলকে ভালো রেখো, তার সব মনের আশা পূরণ করে দিও। আমি যেন তার সকল রাগ অভিমান ভাঙতে পারি আমার ভালোবাসা দিয়ে। দেখতে দেখতে সময় ফুরিয়ে আসছে। স্যার আসতে চায়নি, কিন্তু রাত্রি তো আসতে পারবে না, তাই স্যারকে জোর করে পাঠিয়েছে। মায়ের থেকে বিদায় নিয়ে রাসেল চলে আসলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওর তো তেমন বন্ধু নেই, তাই স্যারকে বলে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলো। এইদিকে রাত্রি রাসেলের যাওয়ার দিকে তাকিয়ে চোখের জল মুছছে আর বলছে, রাসেল কেন এমন হলো? এত কাছে থেকেও তোমার সাথে কথাটাও বলতে পারলাম না। রাসেল সব রকম কাজ শেষ করে বিমানে উঠে বসে পড়ল। একটু পর বিমান টেক অফ করলো বাংলাদেশের মাটি থেকে লন্ডনের উদ্দেশ্যে। সাথে হারিয়ে যেতে লাগলো রাসেলের সকল স্মৃতিগুলো। আপনাদের সাথে কথা বলতে বলতে দীর্ঘ সময় জার্নির পর বিমান অবতরণ করলো অচেনা লন্ডনের মাটিতে। বিমান থেকে নেমে এয়ারপোর্টের সকল কাজ শেষ করে বাইরে বের হলো রাসেল। বাইরে এসে দেখলো কেউ একজন রাসেলের নাম ও ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। রাসেল তার কাছে গেল, তার সাথে কথাবার্তা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওহ, আপনাদের তো ওই ভাইয়ের পরিচয় দেওয়াই হয়নি, তার নাম রোকন। রাসেল রোকন ভাই বলে ডাকে। আসলে রাত্রি সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছে রাসেলের অজান্তে। জানেনই তো আপনারা, শুধু রাসেল জানতে পারল না। রাসেল লন্ডন শহরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। কত বড় বড় বিল্ডিং, এক কথায় অনেক সুন্দর। রাস্তাঘাট অনেক পরিষ্কার। হঠাৎ ভাবনার জগৎ থেকে বের হলো রোকন ভাইয়ের ডাকে।
কারণ বাড়িতে চলে এসেছে তারা। এত বড় বাড়ি রাসেলের কল্পনার বাইরে। কত সুন্দর! বাড়ির ভিতর আরো বেশি সুন্দর। রোকন ভাইয়ের সাথে কথা বলে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল। সকালে ঘুমানোর কারণ কালকে আবার কলেজে ভর্তি হতে যেতে হবে তাই। হঠাৎ রাসেলের মনে হলো এখন যদি রাত্রির সাথে একটু কথা বলতে পারতো তাহলে মনটা অনেক অনেক হ্যাপি হতো। কিন্তু দুঃখজনক বিষয় হলো তার কাছে এই দেশের সিম কার্ড তো নেই, তাই দুঃখ ভরা মনটা নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আজানের শব্দে ঘুম থেকে উঠে নামাজ পড়ে যেই না বাসায় ঢুকতে যাবে অমনি এই যে আপনারা যেন কেমন সবসময় খালি নেগেটিভ ভাবেন, এমন কিছুই হয়নি। রোকন ভাই বলল, রাসেল, তোমার জন্য একটা সিম কার্ড আর সাথে কিছু শপিং। রাসেল তো রোকন ভাইয়ের কথা শুনে শকড। যেই মানুষটা বাংলাদেশে থাকতে একটা শার্ট দিয়ে কতদিন চালিয়ে নিত সেই হিসাব সে নিজেই জানে না। আর এখানে এত কি? সরকার তো এত কিছু দিবে না, কোনো ব্যাপার আছে বটে। রকন ভাই এসব কোথা থেকে আসলো, আর আমার জন্যই কেন? দেখো ভাই, তুমি তোমার ভাইয়ের মতোই, তাই আমার পক্ষ থেকে মনে করো তোমার জন্য সামান্য কিছু উপহার। অনেক ধন্যবাদ রকন ভাই। আসলেই উনি অনেক ভালো মনের মানুষ, তা রাসেল বুঝতে পেরেছে। রকন ভাই, আপনি তো আমার জন্য অনেক কিছুই করেছেন, আর একটা সাহায্য চাইব, দিবেন কি? দেখো ভাই, এমন বইলো না, আমি কিন্তু এমন কিছুই করি নাই। আচ্ছা বলো, আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করতে। আপনি তো আমার সম্পর্কে সবই জানেন। বাড়িতে মা একা, আর আমার এখানেও খরচ, আর আজকে তো কলেজে ভর্তি হতেও যেতে হবে। তাই আমি চাই আপনি যদি আমাকে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিতেন। ও, এটা তো খুব ভালো কথা। তুমি বসে না থেকে পড়াশোনার পাশাপাশি কাজ করতে চাও, এটা শুনে আমি অনেক খুশি হলাম। দেখি কি করতে পারি তোমার জন্য। ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ঠিক বুঝতে পারছি না। কথাবার্তা শেষ করে খেয়ে নিয়ে কলেজের সময় হয়ে এসেছে বলে রোকন ভাইয়ের সাথে কলেজে যাওয়ার জন্য রওনা দিল রাসেল। রাস্তায় অনেক কিছুই দেখে সে মুগ্ধ হলো। রাসেলের সাথে আপনাদেরকেও কিন্তু দেখাচ্ছি, ভুলে যাবেন না কিন্তু। তারপর রোকন ভাইয়ের সাথে কথা বলে কলেজের ভিতরে পা বাড়াতে যাবে অমনি শুরু হয়ে গেল রাসেলের বুকের ধুকধুকানি। আপনারা তো জানেনই কলেজে কত র্যাগিং হয়। আল্লাহর রহমতে রাসেলের ভাবনা ভুল প্রমাণিত হলো, কারণ এইখানে এমন কিছুই চলে না। তারপর কলেজের সকল কাজ শেষ করে গাড়ির কাছে চলে আসলো। রকন ভাই, আজ সকালের বাসায় যাব না, চলো না একটু ঘুরে আসি। আচ্ছা চল, আমি এই কথাটাই এত সময় ধরে ভাবছিলাম। সারাদিন ঘুরে সন্ধ্যায় বাসায় চলে আসলো তারা। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেল। শুয়ে পড়তেই আম্মুকে ফোন করে অনেক সময় কথা বলে কেটে দিল। রাসেলের তারপর হঠাৎ মনে পড়ল রাত্রির কথা, তাই ফোন দিল। এইদিকে রাত্রি ফোনের ওয়ালপেপারটাই বারবার দেখছিল আর মুচকি মুচকি হাসছিল রাসেলের ছবি দেখে। আপনারা তো কিছুই বোঝেন না, মোবাইল ওয়ালপেপারে রাসেলের ছবি দেওয়া ছিল। ঠিক তখনই ফোনে আননোন নাম্বার ভেসে ওঠে। রাত্রি কল রিসিভ করতে না চাইলেও মনের অজান্তেই ফোনটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের দোয়াতে আর আল্লাহর রহমতে ভালো আছি। আর আমি রাসেল। ভালো আছি। আপনি কখন পৌঁছে গেছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরও অনেক কথা বলল রাত্রি। আমার কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যাও হচ্ছে না এখানে। রাতের খাবার খেয়েছেন নাকি? খেয়েছি। আপনি খেয়েছেন নাকি? খেয়েছি। এখন কি করেন? আমি শুয়ে কোনো একজনের ছবির দিকে তাকিয়ে হাসছি। রাত্রির কথাটা শুনে বুকের ভিতরে কেমন জানি করতে লাগলো। বুঝতে পারল না রাসেল কারণটা। আপনারা বুঝতে পারলে বলে দিয়েন। রাত্রি মনে মনে বলল, যদি জানতে পারো আমি কে, তাহলে যে তুমি কখনো আর কথাই বলবে না আমার সাথে। এইভাবে অনেক কথা হলো তাদের মাঝে। কথা বলতে বলতেই একসময় ঘুমিয়ে পড়ল দুজনেই। পরের দিন সকালে রাসেল রেডি হয়ে কলেজে গেল। কলেজে যাওয়ার পরে ঘটে গেল আরেক কাণ্ড। তাহলে চলুন না একটু দেখেই আসি আমাদের রাসেলের সাথে কি কাণ্ড ঘটেছে।